আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আলোচনা করতে যাচ্ছি আজকে এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 9। তো এই অধ্যায়ের উপর আমি তোমাদের যে সৃজনশীলগুলো দিয়েছিলাম তার মধ্যে আমি প্রথম সৃজনশীলটা এখন আমি তোমাদের সমাধান করতে যাচ্ছি। তো দেখো, কথা বাড়িয়ে আসলে ভিডিও লং করবো না। ওকে, দেখো, প্রথম উদ্দীপকটা ছিল আমাদের ফেরাস ক্লোরাইড এবং সিলভার ক্লোরাইড। এই বিক্রিয়ায় ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করে, আর এখানে সিলভারটা আলাদা হয়ে যাচ্ছে, তাই না? তো 2 নম্বর বিক্রিয়া হচ্ছে 2 নম্বরে 2টা পাত্র দেওয়া আছে বিকার, দুইটার মধ্যে 25 গ্রাম করে দেওয়া আছে, 25 গ্রাম। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এই দুইটা বিক্রিয়া বা দুইটা পাত্রেই আছে 200 ml দ্রবণ। কত ml দ্রবণ? 200 ml দ্রবণ। তাহলে প্রথম কোয়েশ্চেন হচ্ছে, গতে এ ও বি এর মিশ্রিত দ্রবণের প্রকৃতি কীরূপ হবে? তো দেখো, আমরা প্রথমত এই নাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের এই দুইটা অ্যাসিড আর ক্ষার যদি আমি মেশাই, অবশ্যই এটা একটা প্রশমন বিক্রিয়া, এবং এই বিক্রিয়ায় মিশ্রিত দ্রবণের প্রকৃতি বলতে বোঝাচ্ছে কোনটা আসলে অ্যাসিড বেশি আছে এই দ্রবণে নাকি ক্ষার বেশি আছে। যদি তোমার এই অ্যাসিড আর ক্ষারের মিশ্রণে অ্যাসিডটা বেশি থাকে তাহলে বলবো মিশ্রণের প্রকৃতি হচ্ছে অম্লীয়, আর যদি ক্ষার বেশি থাকে মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। সো আগে প্রথমত যেটা করতে হবে, এই বিক্রিয়াটাকে লিখতে হবে। ওকে, মিশ্রণের বিক্রিয়া হলো নাইট্রিক অ্যাসিড HNO3 আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, সরি ওই পাশে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? তো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা এখানে লিখি তাহলে আমাদের কি উৎপন্ন হবে? খেয়াল করে দেখো, হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড। তোমাদেরকে আমি বলেছিলাম এই নাইট্রিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড হোক আর যে কোনো অ্যাসিড আর ক্ষার হোক না কেন, অবশ্যই আমার পানি উৎপন্ন হবে। এটা একটা প্রশমন বিক্রিয়া, তাই না? তাহলে H আর OH উৎপন্ন করবে কি? পানি, H2O। আর এই সোডিয়াম এটার সাথে এই নাইট্রেট এটা যুক্ত হয়ে যাবে। তাহলে সোডিয়াম এবং নাইট্রেট আমরা লিখব, কিন্তু যোজনী লেখার প্রয়োজন নাই, কারণ আমরা জানি নাইট্রেটের যোজনীয় 1, সোডিয়ামের যোজনীয় 1। যোজনী সেম হইলে আমাকে লিখতে হয় না, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের সমতাকরণ, এই অঙ্কগুলো করার জন্য অবশ্যই তোমরা সমতাকরণ করবা, কিন্তু সমতাকরণ করার এখানে প্রয়োজন হচ্ছে না, কারণ এখানে দেখো যা ছিল বিক্রিয়কে, একটা H, 2টা H, এখানেও 2টা H, অর্থাৎ বিক্রিয়কে আমার সোডিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো যা যা আছে উৎপাদে তাই আছে, কোনো কম বেশি নাই। যদি কম বেশি হতো তাহলে আমরা কি জানি? সমতাকরণ করতে হয়, তাই না? তো চলো দেখা যাক এটার 1 মোলে কত সেটা আমরা লিখব। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। 3টা অক্সিজেন আছে, 3 16 48, তাই না? 16 গুণ 3 দেখো কত হচ্ছে এখানে? 48। তাহলে আমরা কি লিখবো এখানে? সরি 63। তাহলে এই নাইট্রিক অ্যাসিডের 1 মোল হলো 63 গ্রাম। সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল, সোডিয়ামের ভর হচ্ছে 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, অর্থাৎ 40 গ্রাম। তাহলে আমরা এই অঙ্কগুলো যখন করেছিলাম তোমরা জানো আমরা কি করেছিলাম? আমরা সব সময় আগে এদের 1 মোল কত হয় সেটা লিখেছিলাম। তো এর পরবর্তীতে আমরা এখন বিক্রিয়াটা দেখতে পাচ্ছি, 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, আর নাইট্রিক অ্যাসিড এখানে দেওয়া আছে 25 গ্রাম। এই 25 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করতে আমার কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? দ্যাটস দ্য পয়েন্ট। সো চলো লিখি আমরা যে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 40 গ্রাম, মানে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, সুতরাং 1 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 40, নিচে হবে 63 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। সুতরাং কত গ্রাম দেওয়া আছে নাইট্রিক অ্যাসিড? দেখো এখানে দেওয়া আছে 25 গ্রাম। তাহলে অবশ্যই বেশি হবে, বেশি হলে উপরে গিয়ে গুণ হয়। তো 25 উপরে আর নিচে হচ্ছে 63 গ্রাম, তাই না? তাহলে এখানে আমাদের মান কত আসছে তোমরা একটু হিসেব করলেই খুঁজে পাবা। তো 40-এর লগে যদি আমরা 4 25 110,000, তাই না? তো এখানে হচ্ছে আমাদের
4 25 100, 100-র সাথে যদি আমরা শূন্য গুণ করি, উপরে হচ্ছে 1000, 1000কে যদি আমরা 63 দিয়ে গুণ করি, আমার মান আসতেছে কত? 15 দশমিক সামথিং। তোমরা এই হিসাবটা একটু করে নিও, আমার কাছে এট প্রেজেন্ট ক্যালকুলেটর নাই। ওকে, সো যদি আমরা 63 দিয়ে 1000কে ভাগ করি, আমাদের এখানে 15 দশমিক সামথিং অথবা 16 দশমিক সামথিং আসবে, তাই না? তো দেখেন, খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে আমার এই 15 দশমিক সামথিংয়ের সাথে আমাদের 25 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করতে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে মাত্র 15 গ্রাম। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো দেওয়া আছে কত গ্রাম? 25 গ্রাম, তাই না? তাহলে আমরা খুঁজে নেব কোনটা দ্রবণে বেশি দেওয়া আছে। যেহেতু আমার প্রয়োজন হচ্ছে 15 বা 16 গ্রাম, এখানে যা পাও, কিন্তু আমার লাগবে মানে দেওয়া আছে কত গ্রাম? 25 গ্রাম। সো যেহেতু অতিরিক্ত দেওয়া আছে, তাহলে এই মিশ্রণের প্রকৃতিটা হবে ক্ষারীয়, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, যার পরিমাণটা এখানে বেশি আছে। সো খুব সিম্পল, মনে করো তোমার কাছে যদি অনেক বেশি টাকা থাকে, তোমার বন্ধুর কাছে বা মনে করো এলাকার অন্য একটা মানুষের কাছে মনে করো তার চেয়ে অনেক কম টাকা থাকে, তাহলে তোমার প্রভাবটা বেশি থাকবে, তাই না? বড় লোকের প্রভাব বেশি আর কি, ব্যাপারটা এটা। সো যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ অনেক বেশি আছে, তার মানে কি এই প্রক্রিয়াটায় মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। আমরা চ্যাপ্টার 6-এ যখন করেছিলাম, আমরা দুইটা মানই দেখিয়েছিলাম। তো এটা খুব সিম্পল, তুমি বুঝতেই পারো যে একটা বেশি হলে একটা কম দেওয়া থাকে, লিমিটিং বিক্রিয়ক দেওয়া থাকে ম্যাক্সিমাম টাইম। তো 9-10 লেভেলে আসলে আর পেঁচানোর কিছু নাই। যেটা অতিরিক্ত দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সেই জন্য আমরা লিখব সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজনের তুলনায় কম দেওয়া আছে। কি লিখব? বেশি দেওয়া আছে। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজনের তুলনায় বেশি আছে, বেশি আছে। যেহেতু এখানে লেখো যেহেতু দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজনের তুলনায় বেশি আছে, তাই মিশ্রণের প্রকৃতি ক্ষারীয়। আর যদি মিশ্রণের প্রকৃতি ক্ষারীয় হয়, তখন কি হয়? লাল লিটমাস পেপারকে নীল করো। যদি তোমাকে বলে যে কোন ধরনের লিটমাস পেপারকে বর্ণ পরিবর্তন করবে, দেখো আমি কিন্তু এই জন্যই লাল কালিটা নিয়েছি। যেহেতু আমার কী করে, যদি ক্ষার হয় বা মিশ্রণের প্রকৃতি ক্ষারীয় হয়, ক্ষার কী করে, এই লাল কালার যেটা লাল লিটমাস পেপারকে নীল করে, এই জন্যই লাল দিয়ে লিখেছি। সো এই কোয়েশ্চেনটা তোমাদেরকে বলেছে মিশ্রণের প্রকৃতি কীরূপ, তোমাকে বলে নাই লিটমাস পেপারের বর্ণ কেমন হবে বা পিএইচ কেমন হবে। সেই জন্য আমাদের ওই পার্টটা না লিখলেও চলবে, এইটুকু লিখলেই হয়ে যাবে। আর যদি বলতাম কি যে এই দ্রবণে যেহেতু ক্ষার বেশি আছে, তাই লিটমাস পেপার ক্ষার, লাল লিটমাস পেপারকে নীল করবে, শেষ। ওকে, তাহলে এরপরে কোয়েশ্চেন দেখো, ফেরাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড লবণদ্বয়ের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি হবে? তাহলে তুমি কি লিখবা? এটা তোমাদের আমি করেছিলাম, তোমাদের আশা করি মনে আছে। তোমরা লিখবা, তোমাদের একটা কথা শিখেছিলাম না, খেপে গিয়ে কণা যেন ফিরে এলো না, ওই প্যাটার্নেই এই কোয়েশ্চেনটা সমাধান করবা। আমরা করেছিলাম ফেরাস নাইট্রেট দিয়ে, এখানে আছে ফেরাস ক্লোরাইড, ইট ডাজন্ট ম্যাটার। সো তুমি এখানে দেখো ঘ নাম্বার, যে উদ্দীপকের ফেরাস ক্লোরাইডে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ। তাহলে এটা আগে তুমি লিখবা। এরপর লিখবা একটি টেস্ট টিউবে, কি লিখবা? একটি টেস্ট টিউবে কয়েক ফোঁটা বা কিছুটা, হ্যাঁ এখানে 2-3 ml বা কিছুটা একটা বললেই হলো, টেস্ট টিউবে কিছুটা ফেরাস ক্লোরাইড নিয়ে তাতে কয়েক ফোঁটা বা কয়েক ফোঁটা সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড, তাতে কয়েক ফোঁটা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি উৎপন্ন হবে?
আমাদের যদি বিক্রিয়াটা তোমাকে আগে দেখাই, আমি খেয়াল করে দেখো, এই ফেরাস ক্লোরাইড আর হচ্ছে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করি, তাহলে আমাদের এখানে নেগেটিভ হচ্ছে OH আয়ন, এখানে পজিটিভ হচ্ছে ফেরাস আয়ন, তাহলে কি হবে? ফেরাস হাইড্রোক্সাইড, তাই না? ফেরাস হাইড্রোক্সাইডের একটা অধক্ষেপ তৈরি হবে আর সোডিয়াম ক্লোরিনকে নিয়ে যাবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, তাই না? তো এই ফেরাস হাইড্রোক্সাইডের এই অধক্ষেপটা তুমি দেখানোর জন্য এরকম নিচে একটা তীর চিহ্ন দিয়ে দিবে, ওকে? আর তীর চিহ্ন অথবা পাশে সলিড লিখে দিতে পারো। তাহলে এটা কি? এটা তুমি বলবা হালকা সবুজ অধক্ষেপ, তুমি বলবা ফেরাস হাইড্রোক্সাইডের হালকা সবুজ অধক্ষেপ, হালকা সবুজ অধক্ষেপ। তাহলে তুমি এখন বিক্রিয়াটা দেখে গেছো, তাহলে তুমি এখন ইজিলি এখানে লিখে ফেলতে পারবো যে যোগ করলে ফেরাস হাইড্রোক্সাইডের হালকা সবুজ অধক্ষেপ উৎপন্ন হবে, হালকা সবুজ অধক্ষেপ উৎপন্ন হবে। আর যেহেতু ফেরাস হাইড্রোক্সাইডের অধক্ষেপ উৎপন্ন হচ্ছে, এটা আয়রনের কারণেই সম্ভব হয়েছে, তাই আমরা বলবো অর্থাৎ Fe2+, মানে ফেরাস আয়ন Fe2+ ক্যাটায়নের উপস্থিতি নিশ্চিত হলো, ক্যাটায়নের উপস্থিতি নিশ্চিত হলো, ঠিক আছে?